আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই চ্যাপ্টারটাতে প্ল্যান্ট ফিজিওলজি মোটামুটি 4-5টা জিনিস আছে যেগুলো আমাদের একটু মুখস্থ করতে কঠিন লাগে, যেমন C3 সাইকেল, C4 সাইকেল, এই বিষয়গুলা। তো আমরা এক কাজ করব, আমরা যেই জিনিসটা আমরা অলরেডি জানি ওই জিনিসটা থেকে কিভাবে C3 আর C4 এ যাওয়া যায় এই বিষয়টা আমরা চেক করব আজকে। আজকে মনে রাখবো আমরা এই জিনিসটাকে, আমরা যে গ্লাইকোলাইসিসটা মুখস্থ করছিলাম ওটাকে আমরা দুই ভাগে ভাগ করব। 2PG এর এই সাইডে একটা ভাগ, 2PG এর ওই সাইডে আরেকটা ভাগ। এই দুইটা ভাগকে ইউজ করে আমরা জানি, আমরা এদিকে আমরা জানি ফটোসিনথেসিসে C3 C4 সাইকেলের মূল কাজটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যাড করার মাধ্যমেই এখানের মধ্যে গ্লুকোজ তৈরি করা। তাই আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে গ্লুকোজ তৈরি হতে হবে অবশ্যই। যদি প্রথম কম্পাউন্ডটা হয় 3 কার্বনের তখন এটাকে বলা হচ্ছে C3 সাইকেল, যদি প্রথম কম্পাউন্ডটা হয় 4 কার্বনের তখন এটাকে বলা হচ্ছে C4 সাইকেল। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা তৈরি হওয়ার আগে, এই গ্লুকোজটা তৈরি হওয়ার আগে C3 সাইকেল বা C4 সাইকেলে আমাদের যে জিনিসটা মনে রাখা লাগবে, দুই দিকে মুভ করার জন্য আমরা সিরিয়ালটা মনে রাখার জন্য এই অংশটা দুই সাইডে দুইটা জিনিস কল্পনা করব। এখান থেকে যেটা উঠে যাচ্ছে ওটা C3 সাইকেল, এখান থেকে যেটা যাচ্ছে ওটা হচ্ছে C4 সাইকেল। আমরা প্রথমে C3 সাইকেলটা নিয়ে কথা বলি। আমাদের অবশ্যই কিছু জিনিস মুখস্থ করতে হবে, বাট আমরা মনে রাখবো আমাদের এই অংশটা পিছন থেকে উঠতে থাকলে আমরা যদি এটা মুখস্থ রাখি একটা নির্দিষ্ট অংশ আমাদের C3 এ মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা মনে রাখবো C4 এর প্রথমে এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখা লাগবে। C3 তে ফার্স্ট প্রোডাক্ট, যেটা ফার্স্ট যে জিনিসটা কার্বন ডাই অক্সাইডটাকে রিসিভ করে ওটা হচ্ছে রাইবোলিউস 1,5 বিসফসফেট। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা একটু করে বড় করি, সরি একটু জুম আউট করি। ওকে, এই যে, তাহলে আমরা লিখতে পারি প্রথমে রাইবোলিউস 1,5 বিসফসফেট। ওকে, 1,5 বিসফসফেট। এটার সঙ্গে আমরা জানি এটার সঙ্গে কি যুক্ত হবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে। কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে কেন, কারণ আমরা জানি আমাদের একটা 6 কার্বনের গ্লুকোজ তৈরি করতে হবে। কিন্তু তাহলে এই আমরা জানি এনজাইম যখন কার্বন ডাই অক্সাইড ইউজ করা হয় তখন এই এনজাইমটার নাম হয় কার্বক্সিলেজ। তাহলে এটার নাম আমরা বলতে পারি রাইবোলিউস, ওকে, 1,5 বিসফসফেট, অর্থাৎ রাইবোলিউস বিসফসফেট কার্বক্সিলেজ, যেহেতু কার্বন ডাই অক্সাইড এর হচ্ছে। এই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। রুবিস্কো কি করে, এই রাইবোলিউস 1,5 বিসফসফেটের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যোগ করে, এটা আমরা প্রথমে মনে পড়লাম। কিন্তু 6 কার্বনের যে কম্পাউন্ডটা তৈরি হয় ওটা হচ্ছে একটা কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড মানে কি, এখনো আমরা অ্যাসিড পাইছি, ঠিক আছে, আমরা অ্যাসিড পাইছি, কার্বন ডাই অক্সাইড যোগ করে দেওয়ার মাধ্যমে আমরা অ্যাসিড পাইছি। আর আমাদের এই রাইবোলিউস আমরা যখন থার্ড চ্যাপ্টারটা পড়তেছিলাম, আমরা জানি থার্ড চ্যাপ্টার পড়ার সময় আমরা জানি যে প্রত্যেকটা গ্লুকোজ, প্রত্যেকটা কার্বোহাইড্রেট দুইটা ফর্মে থাকতে পারে। কার্বোহাইড্রেটের দুইটা ফর্ম গুলা কি কি, একটা ফর্ম হচ্ছে কিটোন ফর্ম আর একটা হচ্ছে অ্যালডিহাইড ফর্ম। অ্যালডিহাইড ফর্মটাতে সবসময় কিরকম নাম থাকতো আমরা পড়ছিলাম, রাইবোজ, তারপর হচ্ছে জাইলোজ, এরকম। আর কিটোন ফর্মটা কিরকম থাকতো আমরা জানি রাইবোলিউস, তারপর আমরা জানি জাইলোলিউস। এগুলাকে বলা হতো কিটোন ফর্ম, অর্থাৎ এরকম রাইবোলুস, জাইলোলুস, এরকম কিটোন ফর্ম গুলো থাকতো। তাহলে আমরা যেহেতু রাইবোলুস 1,5 বিসফসফেট ইউজ করতেছি, তাহলে আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে কিটোন। কিটোনের সঙ্গে আমরা যখন একটা কার্বন ডাই অক্সাইড যোগ করে দিচ্ছি, এটা মূলত কি ফর্ম করে, কার্বন ডাই অক্সাইড একটা হাইড্রোজেনের সঙ্গে মিলে COOH ফর্ম করে। এটা হচ্ছে একটা অ্যাসিড। তাহলে আমরা যেটা পাইলাম ওটা হচ্ছে একটা কিটো অ্যাসিড। এটা কিন্তু মোটেই আমাদের গ্লুকোজ না। গ্লুকোজ হলে আমাদের পেতে হবে একটা, গ্লুকোজ পেতে হলে আমাদের এটাকে অ্যালডিহাইড ফর্মে নিতে হবে। অ্যালডিহাইড ফর্মে নিয়ে এটাকে কিসে, অ্যালডিহাইড ফর্মে নিতে হবে, প্লাস এখানের মধ্যে অ্যালকোহল থাকতে পারে। অ্যালকোহল এখানেও আছে, ঠিক আছে, কিন্তু এখানে অ্যালডিহাইড ফর্মটা নাই এখনো, আর অ্যাসিড আছে, অ্যাসিড ফর্ম কিন্তু থাকতে পারবে না। তাহলে এটা কি করবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে কি তৈরি হবে, প্রথম প্রোডাক্ট যেখান থেকে আমাদের মুখস্থ করাটা শেষ হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্টটা, এটাও আমরা একটু মনে রাখবো। এটা হচ্ছে 3 ফসফোগ্লিসারাইড। ওকে, 3 ফসফোগ্লিসারাইড যখন আমাদের মুখস্থ হয়ে গেছে তখন আমরা দেখবো বাকি কাজটা একদম ইজি। প্রথমে 3 ফসফোগ্লিসারাইড হয়েছে, এরপরে এরপরে আমরা দেখতেছি কি এরপরে কি তৈরি হয়, 1,3 বিসফসফোগ্লিসারাইড। আচ্ছা, 1,3 বিসফসফোগ্লিসারাইড, 1,3 বিসফসফোগ্লিসারাইড, এটা তাহলে আমাদের মুখস্থ করার আর কিছু নাই। আর এখানে কি হবে আমরা ইজিলি বুঝতে পারি, এখানে আমরা যদি দেখি প্রথমে একটা ছিল ফসফেট আর এখন দুইটা ফসফেট হয়েছে, তাহলে একটা এটিপি কে ভেঙে এডিপি বানাতে হবে। একটা এটিপি কে ভেঙে অবশ্যই এডিপি বানাতে হবে, নইলে আমরা কাজ করতে পারবো না। ওকে, দেন আমরা যদি দেখি এই 1,3 বিসফসফোগ্লিসারাইড, এরপরে কি হবে আমরা দেখি পিছনের দিকে যাই, যেহেতু আমরা গ্লুকোজ তৈরি করব, পিছনের দিকে যাও, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। ওকে, একটা গ্লিসারেলডিহাইড 3 ফসফেট তৈরি করলো।
ওকে, গ্লিসালডিহাইড 3 ফসফেট। ওকে, অন্য আরেকটা আমরা যদি দেখি, অন্য একটা সাইডে কি তৈরি হবে, একটা সাইড গ্লিসালডিহাইড 3 ফসফেট তৈরি করলে অন্য আরেকটা সাইডে কিটোন তৈরি হবে, অর্থাৎ ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট তৈরি হবে। আমরা এটা একটু মুছে আর একটু সুন্দর করে লিখি। জিনিসটা আমরা এভাবে বলতে পারি, দুইটাকে দুই সাইডে এদিকে নিয়ে যাই, এদিকে থাকবে G3P গ্লিসালডিহাইড 3 ফসফেট, আর এদিকে থাকবে ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট। এখানে অসংখ্য ডাইহাইড্রোক্সি এসিটন, এই প্রসেসটা চলতেই থাকবে চলতেই থাকবে, অসংখ্য পরিমাণ ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট আসতেছে। হয়তোবা দুইটা ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট একত্র হয়ে আমরা দেখতেছি কি এখানে এটা একটা এসিটন। এসিটন যদি দুইটা একত্রিত হয় আরেকটা কিটোজ তৈরি হবে, ওটা কি হবে, ফ্রুক্টোজ। আমরা যদি দেখি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হবে। ওকে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ওকে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে কি তৈরি হবে, আমরা যদি উপরের দিকে যাই এখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হবে। এবং আমরা জানি আমরা মেইন কাজটা কি করতেছি, এখানে জাস্ট উপরের দিকে উঠতেছি। এরপর গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে। ওকে, আমরা গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে ফেলি, গ্লুকোজ 6 ফসফেট। এবং ফাইনালি এখান থেকে গ্লুকোজ 1 ফসফেট এবং গ্লুকোজ তৈরি হবে। এখানে আমাদের মনে রাখা লাগবে একটার পর একটা গ্লুকোজ এভাবে তৈরি হচ্ছে। যখন একটার পর একটা গ্লুকোজ, আমরা যদি দেখি একটা গ্লুকোজ, দুইটা গ্লুকোজ, এরকম একটার পর একটা গ্লুকোজ যখন অ্যাটাচ হতে থাকে তখন এটা সাধারণত পলিস্যাকারাইড ডাইস্যাকারাইড ফর্ম করতে শুরু করে। এখন এদেরকে যে একসাথে জোড়া লাগাবো এটার জন্য এনার্জি লাগবে না? এনার্জিটা যদি ইউডিপি থেকে আসে এটাকে বলা হয় ইউডিপি গ্লুকোজ। যখন এনার্জিটা এটিপি থেকে আসে তখন এটাকে বলা হয় এডিপি গ্লুকোজ। কারণ এটিপি আর ইউডিপি এটাই গ্লুকোজটাকে ক্যারি করে আরেকজনের সাথে জোড়া লাগাচ্ছে। তাহলে এই গ্লুকোজটা একে অপরের সঙ্গে জোড়া লাগবে দুইটা ওয়েতে হতে পারে। একটা হতে পারে ইউডিপি গ্লুকোজ, আরেকটা হতে পারে এডিপি গ্লুকোজ। এখন এটা মনে রাখার জন্য আমরা দেখতে পারি নামটা যখন আমরা দেখবো ইউডিপি গ্লুকোজের এক্সাম্পলটা কি, আমরা যদি দেখি আমরা নাম দেখলেই বুঝতে পারবো। সুক্রোজ, এখানের মধ্যে ইউ আছে, সুক্রোজ, তাহলে এটা কি হবে, ইউডিপি গ্লুকোজ। আর এর ক্ষেত্রে আমরা দেখবো এখানে এ আছে, স্টার্চ। তাহলে আমরা এভাবেই ফাইনালি গাছের মধ্যে স্টার্চ বা সুক্রোজটা তৈরি করতে পারি। ওকে, এই জিনিসটা তৈরি হয়ে গেল। এখন কথা হচ্ছে পরবর্তীতে আমরা কিন্তু রাইবোলিউস যেটা ছিল এটাকে কার্বন ডাই অক্সাইডের সাথে কিটো এক্সিড করে একদম শেষ করে ফেলছি। তাহলে পরবর্তী কার্বন ডাই অক্সাইডটা যেন এসে এখানে এটাকে ধরতে পারে, তাহলে এটার জন্য আমাদের কিছু ব্যবস্থা করে রাখা উচিত না? তাই এই ব্যবস্থাটা করার জন্য আমাদের মনে রাখা লাগবে এইখানে যে গ্লিসারেলডিহাইডটা ছিল এখান থেকে কিছু ফ্রুক্টোজ এটার সাথে অ্যাটাচ হয়, কিছু ফ্রুক্টোজ এসে অ্যাটাচ হয়। তাহলে এখানে 3 ফসফেট আর ফ্রুক্টোজের কয়টা, 6টা, টোটাল 9 কার্বন তৈরি হয়। 9 কার্বন দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা ভাগ হয় হচ্ছে এরিথ্রোস, আরেকটা হয় হচ্ছে জাইলুলোজ। আমরা জানি আমরা যখন চ্যাপ্টার 3 পড়তেছিলাম আমরা ট্রাইওজ পড়ছিলাম, ট্রাইওজের উদাহরণ কি ছিল আমরা একটু চেক করে আসলে দেখবো। ট্রাইওজের উদাহরণ ছিল এরিথ্রোজ, সরি টেট্রোজের উদাহরণ ছিল, এরিথ্রোজ যেখানে 4 কার্বন। তাহলে আমরা টেট্রোজের ক্ষেত্রে কি পাচ্ছি, এরিথ্রোজ পাচ্ছি। এই এরিথ্রোজটা আমরা কি দেখতেছি, এটা একটা 4 কার্বনের কম্পাউন্ড, যেহেতু এটা টেট্রোজ। আরেকটা পেন্টোজ, জাইলুলোজ। এখন এই জাইলুলোজ পেন্টোজ এটা আমরা জানি, রাইবোজ জাইলুলোজ এগুলো সবগুলো পেন্টোজ। এখন একটা জাইলুলোজ থেকে যখন আমরা রাইবোজ 5 ফসফেটে যাব, এখান থেকে রাইবোলুজ 5 ফসফেটে যাব, এখান থেকে রাইবোলুজ 1,5 বিসফসফেট হবে। তাহলে এখানের মধ্যে একটা যেহেতু ফসফেট যুক্ত হচ্ছে আরেকটা এটিপি ভাঙবে এখানে। এখানে এটিপি গুলো ইউজ হয় যেগুলো আমরা লাইট ডিপেন্ডেন্ট ফেজে তৈরি করছিলাম, ওই এটিপি গুলো এখানে ইউজ হয়। একটা এটিপি এখানে ইউজ হয়, আরেকটা এটিপি এখানে ইউজ হয়। এভাবে মূলত আমরা এনার্জিটা তৈরি করি। এভাবে আমাদের গ্লুকোজটা একদিকে তৈরি হয়ে যাচ্ছে, আর পরবর্তী গ্লুকোজটা আসার জন্য আমরা এখানে রাইবোলিউস 1,5 বিসফসফেট তৈরি করে ফেলতেছি। তাহলে এটা কিন্তু আমাদের মুখস্থ করার কিছু নেই, আমরা কিছু জিনিস জাস্ট এই চার্টটা মনে রাখবো। এই চার্টটা মনে রেখে আমাদের গ্লাইকোলাইসিসটা জাস্ট উল্টা দিকে চলতে শুরু করব, আর দুই একটা জিনিস মনে রাখা লাগতেছে। এটাই হচ্ছে আমাদের C3 সাইকেল। মূলত আমাদের C3 সাইকেলটাই ইম্পর্টেন্ট, তারপর আমরা C4 সাইকেলটা একটু দেখে রাখি। C4 সাইকেলের ক্ষেত্রে এটা শুধুমাত্র একটা সাইকেলে হচ্ছে, এটা বলা হয় এটা শুধুমাত্র মেসোফিল টিস্যুতে হচ্ছে। C4 এর ক্ষেত্রে এটা মেসোফিলেও হয়, মেসোফিলে কিছু অংশ হয়, বান্ডেল শীতে কিছুক্ষণ হয়। তার মানে এখানে আমরা দেখতে পারবো বইয়ের যে ছবিটা এরকম দুইটা অংশ রাখা হয়েছে, মেসোফিল থেকে কিছুক্ষণ পর বান্ডেল শীতে চলে যায়, বান্ডেল শীত থেকে আবার মেসোফিলে ফেরত আসে, এরকম দুইটা অংশ রাখা হয়েছে। তো প্রথম অংশে আমরা দেখতে পাবো কি, প্রথম যেটা কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে ওটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভেট যখন অক্সিজেনের সঙ্গে অ্যাড হবে তখন কি হবে, আমরা যদি দেখি C4 সাইকেল, ফসফোইনল পাইরুভেট কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যাড হলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে। আমরা জানি এই পাইরুভিক অ্যাসিডটা কার্বন ডাই অক্সাইড যোগ করলে
এটা 3 কার্বনের কম্পাউন্ড, এক সময় অক্সালো এসিটিক অ্যাসিড 4 কার্বন কম্পাউন্ডে তৈরি হতে পারে, ক্রেবস সাইকেলের প্রোডাক্ট এটা। তাহলে এই অক্সালো এসিটিক অ্যাসিডটা পরে ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়। আমাদের একটু করে এই স্ট্রাকচারটা দেখে আসা লাগবে, ম্যালিক অ্যাসিড এবং অক্সালো এসিটিক অ্যাসিডের মধ্যে সম্পর্কটা কি আমরা যদি একটু দেখে আসি এটা। হ্যাঁ দেখা যায়। তো আমরা যেটা দেখতেছি এখানে আমাদের এই সাইডে আছে ম্যালিক অ্যাসিড আর এই সাইডে আছে অক্সালো এসিটিক অ্যাসিড। তো অক্সালো এসিটিক আর ম্যালিক অ্যাসিডের মধ্যে আমরা যদি দেখি 4টা কার্বন আছে, 4টা কার্বন। এই 4টা কার্বনকে যদি আমরা এভাবে দেখাই, দুই সাইডে 2টা কার্বক্সিলিক অ্যাসিড আছে। অক্সালো এসিটিক অ্যাসিডটা আমি লিখতেছি এখান থেকে সি ডাবল বন্ড ও, তারপর হচ্ছে CH2 COOH। ওকে, তাহলে এই কার্বন আর এই কার্বন সম্পূর্ণ সেম স্ট্রাকচারটা যদি দেখি, এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখতে পাই। অক্সালো এসিটিক অ্যাসিড থেকে যখন আমরা ম্যালিক অ্যাসিডে যেতে চাই তখন আমাদের কি করা লাগবে, এখানে 2টা H লাগাতে হবে। তাহলে HOH যেটা আমরা পাচ্ছি, 2টা H লাগালে, শুধুমাত্র এখানে 2টা H লাগালেই আমরা দেখি তো এই স্ট্রাকচারটা আমরা রিচ করে ফেললাম কিনা। হ্যাঁ, এই স্ট্রাকচারটা আমি রিচ করে ফেললাম। তাহলে আমরা এই জিনিসটা যখন বুঝতে পারলাম যে শুধুমাত্র অক্সালো এসিটিক অ্যাসিডের সঙ্গে H যুক্ত করলে এটা ম্যালিক অ্যাসিড কনভার্ট হবে, তাহলে এখানে কি লাগবে আমরা জানি, এখানে একটা NADH2 ভেঙে যাবে, একটা NADH2 ভেঙে NAD তে কনভার্ট হবে। এই H টা আলটিমেটলি এখানে এসে লাগবে। এই প্রসেসটাকে বলা হয়, এজন্য এখানে যে এনজাইমটা ইউজ হয় এটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজেনেজ। তাহলে আমরা দেখবো এখানের মধ্যে একটা NADH2 ভাঙছে, ভাঙার পরে ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়েছে। এরপর এটা বান্ডেল শীত কোষে চলে যাবে, এরকম একটা পার্ট থেকে আরেকটা পার্টে চলে যাবে। এই পার্টে যাওয়ার পরে আমরা দেখবো এটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে, আবার পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে। পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হওয়ার পরে পাইরুভিক অ্যাসিডটা আবার এখানে ফেরত আসবে, ফসফোইনোল পাইরুভেট হিসেবে থাকবে। এবং আমরা জানি পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে মানে এই জিনিসটা আবার উল্টা দিকে ঘুরে গ্লুকোজে চলে আসতে পারে, যদিও এটা ডিটেইলসে বলা হয় না। আচ্ছা, তাহলে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে মানে এখানে গ্লুকোজ তৈরি করার পথটা শুরু হয়ে গেছে। তাহলে এখানে যখন ম্যালিক অ্যাসিড ছিল, ম্যালিক অ্যাসিড হচ্ছে 4 কার্বনের, আমরা জানি যেহেতু অক্সালিক অ্যাসিড থেকে আসছে। এখান থেকে আমরা যদি পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করতে চাই অবশ্যই একটা কার্বন ডাই অক্সাইড বের করে দিতে হবে। এই কার্বন ডাই অক্সাইডটা বের করে দিলে এটা পাইরুভিক অ্যাসিড হইলো, পাইরুভিক অ্যাসিড এখানে চলে আসলো। তারপরে পাইরুভিক অ্যাসিড আবার আমরা যদি দেখি আবার উল্টা দিকে যাওয়া মুভ করতে শুরু করছে, পাইরুভিক অ্যাসিড এখান থেকে ফসফোইনোল পাইরুভেট। তাহলে আমরা দেখতেছি আমাদের C4 সাইকেল মনে রাখার জন্য আমরা এইখানে 2PG এর পরের অংশটা মনে রাখলেই চলতেছে, আর C3 এর জন্য 2PG এর আগের অংশটা মনে রাখলে চলতেছে। এভাবে আমরা গ্লাইকোলাইসিস থেকে দুইটাই মনে রাখতে পারি। এখন আমরা এখান থেকে কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। এখানে প্রতিবারে একটা করে কার্বন ডাই অক্সাইড কিন্তু বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে C4 সাইকেল নিজেই একটা করে কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। তাহলে C4 সাইকেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড যেহেতু নিজে নিজে তৈরি হওয়ার ক্ষমতা আছে, তাই এখানে যদি পরিবেশের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড কমও থাকে তখনও C4 সাইকেল চলতে পারে। কিন্তু C3 তো কোনো জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড বের হতে দেখতেছি না, তাই C3 তে সাধারণত অনেক কার্বন ডাই অক্সাইড ছাড়া এটা কাজ করতে পারে না, প্রায় 50 ppm এর মতো লাগে। আর এখানে শুধুমাত্র 0.10 ppm হলেও চলে। আর আমরা যদি যেহেতু দেখতেছি এখানে এক্সট্রা কার্বন ডাই অক্সাইড আছে, তাই এই কার্বন ডাই অক্সাইডটা মাঝে মাঝে C3 চালাতেও সাহায্য করে। এজন্য আমরা দেখবো ব্র্যাকেটে C3 সাইকেল চালানোর এরকম একটা ছবি দিছে আমাদের বই। C4 সাইকেলটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের C3 সাইকেলটা শেখা লাগবে। আর যদি চাই আমরা C4টাও শিখতে পারবো, খুব একটা কঠিন না, আমাদের জাস্ট গ্লাইকোলাইসিস থেকে বের করা লাগবে কিভাবে এই জিনিসটা আসে। এবং আমরা যদি দেখি এই ডিফারেন্সটা মনে রাখলে আমাদের দুইটা চার্ট মনে রাখাটা খুবই ইজি।